সকল স্টুডেন্টদেরকে স্বাগত আমাদের নতুন যে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে পি কোচিং সেন্টার স্টাডি। তো তোমাদেরকে বলে রাখি, এই ইউটিউব চ্যানেলে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত যে সকল বিষয়গুলো আছে সেই সকল বিষয়ের কিন্তু প্রত্যেকটা টপিক, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আমরা কোয়েশ্চেন, এমসিকিউ বা ডিসকাশন সব কিছুই কিন্তু আমরা করাবো। তো সেই জন্য বলবো সকলকেই যে সকলেই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও, যাতে আর কি সকলের ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারে, সম্পূর্ণ ফ্রিতে। এবং তার সাথে বলে রাখি, যে ক্লাসগুলো করা হবে আমাদের যে সম্পূর্ণ যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা তার পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে থাকবো। তো সকলের কাছে একটা অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু সকলে জয়েন হয়ে যেও। আমরা তার লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং তো যে ক্লাসগুলো করা হবে তার সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেওয়া হবে। তো সকলকে বলবো, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে কিন্তু জয়েন করে যেতে পারো এবং সেখানে তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যেতে পারো। এবার আমাদের যে আজকের প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাস হচ্ছে কি ক্লাস 11 যে নতুন সেশন, যেটা সেমিস্টার ওয়াইজ কিন্তু পরীক্ষার নেওয়ার একটা কথা কিন্তু বলা হয়েছে। তো আজকের যে প্রথম ক্লাস হবে সেটা হচ্ছে বাংলা বিষয়ে। তো বাংলা বিষয়ের প্রথম চ্যাপ্টার আমাদের শুরু হবে, যেটা হচ্ছে প্রথম গল্প আছে, যেটা হচ্ছে পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো ওনার লেখা আমরা পুঁইমাচা দিয়ে কিন্তু আমাদের যে প্রথম ক্লাস, সেই ক্লাস কিন্তু আমরা শুরু করব। তো তার আগে বলে রাখি, তোমাদের যে পরীক্ষার তিথি বা দিন ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ কিন্তু অফিসিয়ালিভাবে, কিন্তু তার নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছিল। সেটা তোমরা হয়তো সকলে দেখেছো। তার যে প্রকাশিত হয়েছিল 10/7/2024 তারিখে, 7 মাসের। তো পরীক্ষা তোমাদের শুরু হবে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া আছে, যে পরীক্ষা শুরু হচ্ছে কত তারিখে, 13/9/2024। ঠিক আছে, পরের মাসে অর্থাৎ হচ্ছে সেপ্টেম্বর মাসের কিন্তু 13 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং আজ হচ্ছে 22 তারিখ। 22 তারিখ, তাহলে এখনও হাতে হচ্ছে 9 দিন, 9 দিনের পর 20 দিন, 20 দিন মতন কিন্তু সময় এখনও হাতে আছে। তো যদি আমরা সঠিকভাবে প্রিপারেশন নিই, তো সেই ক্ষেত্রে আশা করা যায় তোমাদের সকলেরই কিন্তু নাম্বার ভালো ওঠার একটা সম্ভাবনা থাকবে। কারণ যেহেতু সেমিস্টার সিস্টেম, অনেকেরই কিন্তু এটা নতুন বলেই মনে হবে। আর একটা বলে রাখি, যে সেমিস্টার সিস্টেম যেহেতু, তাই সেই ক্ষেত্রে সকলের কাছে একটা নতুন বলেই মনে হবে। এবং এমসিকিউ প্যাটার্নে যেহেতু প্রশ্ন, বা এক কথায় বলতে গেলে একটা কম্পিটিটিভ যে সকল এক্সামগুলো হয়, সেই এক্সামে কিন্তু এমসিকিউ প্যাটার্নে কিন্তু প্রশ্ন করা হয়। সেই বেসিসে কিন্তু সেমিস্টার 1/11 কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এবং সেই পরীক্ষা কিন্তু 13/9/2024 তারিখ শুরু হবে। সেটা হচ্ছে প্রথম পরীক্ষা, সেটা হচ্ছে বেঙ্গলি। তাহলে পরীক্ষার দিন হচ্ছে 13/9/2024। তো বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু তোমাদেরকে বাংলা বিষয়টা যেটা আছে সেই বিষয়ের প্রত্যেকটা গল্প থেকে প্রবন্ধ, তারপর হচ্ছে ভাষা, আন্তর্জাতিক কবিতা, সব কিছুই কিন্তু আমরা প্রত্যেকটারই এমসিকিউ কিন্তু করাবো প্র্যাকটিস। তাই সকলকে বলবো, তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও এবং সকলের সাথে একটু শেয়ার করে দিও, যাতে আর কি সকলের সুবিধা হয়। তো আমরা পরীক্ষার ডেট জানতে পারলাম, যেটা হচ্ছে কি 13/9/2024। এবং পরীক্ষা যেটা শেষ হচ্ছে, সেই পরীক্ষা কিন্তু শেষ হচ্ছে প্রায় 30 তারিখ পর্যন্ত। 30 তারিখটা বাদ দিচ্ছি আমরা, 30 তারিখ না হলেও যারা সায়েন্স স্টুডেন্ট আছে তারা 28 তারিখ পর্যন্ত কিন্তু তার পরীক্ষা কিন্তু চলবে। ঠিক আছে, তো আজকের যে ক্লাস, সেই ক্লাস হচ্ছে আমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের যে পরীক্ষা, সেই পরীক্ষা হচ্ছে প্রথম চ্যাপ্টার গল্প পুঁইমাচা, লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ডটা বলা হলো, যে প্রথম যে চ্যাপ্টার হচ্ছে, যেটা হচ্ছে কি পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লেখা। তো আশা করি সকলে কিন্তু পুঁইমাচা গল্পটা অলরেডি পড়ে নিয়েছো। তো পুঁইমাচা গল্পে কিন্তু বেশ কয়েকজন কিন্তু চরিত্র কিন্তু প্রায়
আছে বলতে গেলেই হয়। তো সেই চরিত্রগুলোর মধ্যে যেটা হচ্ছে আমাদের চরিত্র জানার আগে আমরা প্রথম জানবো কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কিত কিছু তথ্য আমরা কিন্তু আগে জেনে নেব। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে এবং তিনি মারা গিয়েছিলেন কত খ্রিস্টাব্দে? তিনি মারা গিয়েছিলেন 1লা নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো তাহলে জন্মগ্রহণ করেছিলেন 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে এবং 1লা নভেম্বর 1950 খ্রিস্টাব্দে কিন্তু মারা গিয়েছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। ঠিক আছে, তিনি হচ্ছে একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে কিন্তু নিজ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাহলে আমাদের যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছেন তিনি হচ্ছে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার একটা নিকটবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে নিজ মামার বাড়িতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তাহলে তিনি নিজস্ব বাড়িতে জন্মগ্রহণ করেন নাই, তিনি নিজের মামার যে বাড়ি ছিল সেই মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন? না, পশ্চিমবঙ্গের যে উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়া নিকটবর্তী একটা পাড়া ছিল যেটা হচ্ছে ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি কিন্তু মূলত উপন্যাস ছোট গল্প লিখে কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন। তাহলে তার উল্লেখযোগ্য কিছু যে উপন্যাস তার মধ্যে হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত এবং তার সবচেয়ে বেশি একটা জনপ্রিয় একটা কিন্তু উপন্যাস ছিল এগুলোই। কী ছিল না, পথের পাঁচালী এবং অপরাজিত। এবং অন্যান্য উপন্যাসের মধ্যে যেমন হচ্ছে কিছু কিছু উপন্যাস আছে যেমন হচ্ছে আরণ্যক, চাঁদের পাহাড় কিন্তু আমরা অনেকে একটা সিনেমাগত একটা দেখেছি, যেমন আরণ্যক, তারপর চাঁদের পাহাড়, আদর্শ, হিন্দু হোটেল, ইচ্ছামতি, অশ্বিনী সঙ্গীত, এইসব কিছু কিছু কিন্তু ওনার যে উপন্যাস ছিল সেই উপন্যাসগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং তার সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে কিন্তু যিনি সত্যজিৎ রায় একজন পরিচালক ছিলেন, উনি কিন্তু একটা পথের পাঁচালী উপন্যাসকে একটা চলচ্চিত্রে রূপায়িত করেছিলেন এবং 1951 সালে ইচ্ছামতি উপন্যাসের জন্য কিন্তু তিনি বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার কিন্তু লাভ করেন, যেটা হচ্ছে মরণোত্তর পুরস্কার। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যেটা হচ্ছে কি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার কিন্তু পান? তাহলে এটা আমরা সকলে জানতে পারছি যে ইচ্ছামতি। তাহলে ইচ্ছামতি কি বলা হচ্ছে যে তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান এবং কত সালে? তাহলে ইচ্ছামতি উপন্যাস যেটা হচ্ছে 1951 সালে কিন্তু তিনি রবীন্দ্র পুরস্কার পান, যেটা হচ্ছে মরণোত্তর পুরস্কার। তিনি মারা যাওয়ার পরেই কিন্তু এই পুরস্কারটা তাকে কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে এইখানে যে বিষয়গুলো আমাদের মনে রাখার বিষয় যেটা হচ্ছে কি, প্রথমত যেটা হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন 12ই সেপ্টেম্বর এবং 12ই সেপ্টেম্বর 1894 এবং মৃত্যু হয়েছিল যেটা 1লা নভেম্বর 1950 এবং জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটা কাজরাপাড়া নিকটবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামের নিজের মামার বাড়িতে। এবং ওনার উল্লেখযোগ্য যে সকল উপন্যাসগুলো ছিল সেটা তার মধ্যে ছিল পথের পাঁচালী, অপরাজিত, অরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ, হিন্দু হোটেল ইত্যাদি। এবং তার সাথে তিনি 20টা কিন্তু গল্পগ্রন্থ রচনা করেছিলেন। এবং তার যে উপন্যাস ছিল পথের পাঁচালী, সেই উপন্যাসকে অবলম্বন করেই বাংলা চলচ্চিত্রের অন্যতম পরিচালক সত্যজিৎ রায় সেটা চলচ্চিত্রে কিন্তু রূপায়িত করেছিলেন। এবং 1951 সালে ইচ্ছামতি উপন্যাসের জন্যই তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার কিন্তু লাভ করেন। তাহলে এই কিছু আমাদের তথ্য কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিন্তু আমাদের জানা হলো। এবার আমরা আসি যে পুঁই মাচা যে গল্প আছে, সেই পুঁই মাচা গল্পের কিছু কিছু চরিত্র ছিল যেটা হচ্ছে যে অন্নপূর্ণা, তারপর শহরিয়া, এইসব কিছু কিছু চরিত্র ছিল। সেই চরিত্রগুলো কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু মনে রাখাটা কিন্তু বাধ্যতামূলক। তাহলে পুঁই মাছের যে গল্প, সেই গল্পের কিন্তু আমরা প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে কি, বই রাখি পুঁই মাছের যে গল্পটা আমরা দুটা পার্টে ভাগ করেছি। প্রথম আমরা 30টা প্রশ্ন, তারপর আছে 30টা, টোটাল 60টা প্রশ্ন। আশা করা যায় 60টা প্রশ্ন থেকে যে গল্প থেকে যে 8 নাম্বার আছে, এই 8 নাম্বার কিন্তু আশা করা যায় কভার হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে অন্তত 8টা যদি প্রশ্ন নাও পড়ে সেই ক্ষেত্রে ছটা কিন্তু প্রশ্ন এখান থেকে আসার একটা সম্ভাবনা
থাকবে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলনের নাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলনের নাম হচ্ছে কি মেঘ মোল্লার। কি বটে? মেঘ মোল্লার। এখানে কিছু যে অপশন ছিল, যে অপশনগুলো হচ্ছে বিপিনের সংসার, অভিযাত্রিক, মরণে ডঙ্কা বাজে আর মেঘ মোল্লার। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলনের নাম হচ্ছে কি মেঘ মোল্লার। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন, যেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ভ্রমণ কাহিনী হলো কি না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ভ্রমণ কাহিনী হলো, যেটা হচ্ছে হীরামানিক জলে, নাকি সুলোচনা, নাকি অভিযাত্রিক, নাকি হচ্ছে আরণ্যক। তাহলে এর যে সঠিক অ্যান্সার, এর সঠিক অ্যান্সারটা কোনটা হচ্ছে না অভিযাত্রিক। তাহলে অভিযাত্রিক হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ভ্রমণ কাহিনী হলো, ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে কি অভিযাত্রিক। পরবর্তী, এবার পুঁই মাচা যে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তো পুঁই মাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? পুঁই মাচা গল্পটি হচ্ছে আমাদের যে প্রবাসী পত্রিকায় বঙ্গবাসী, সবুজপত্র, নাকি বিচিত্রা। তাহলে এর যে সঠিক অ্যান্সার, এর সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের প্রবাসী। তাহলে প্রবাস হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে পুঁই মাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। পুঁই মাচা গল্পটি প্রথম, পুঁই মাচার গল্পটি প্রথম কত বঙ্গাব্দে? এখানে বলা হচ্ছে বঙ্গাব্দে, খ্রিস্টাব্দে কিন্তু বলা হয় না। বঙ্গাব্দে বলতে বাংলা যে সালটা বলা হয়, ঠিক আছে, বাংলা সন, সাল আমরা বলিনি, সন বলা হয়, ঠিক আছে। তাহলে বাংলা সন, তাহলে বঙ্গাব্দে বলতে আমাদের, তাহলে কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল? 1334, 1335, 1331, নাকি 1332। তাহলে এর যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে কি 1331 খ্রিস্টাব্দে কিন্তু, বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে কি পুঁই মাচা গল্পটি, এখানে যে পুঁই মাচা যে গল্পটা আছে প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়? তাহলে পুঁই মাচা যে গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়? গল্পগ্রন্থে সেটা হচ্ছে মেঘ মোল্লার গল্পগ্রন্থ থেকে প্রকাশিত হয়। এইটা একটা খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে বলা হয়েছে কি পুঁই মাচা যে গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়? যে মেঘ মোল্লার যে গল্পগ্রন্থ আছে সেই গল্পগ্রন্থ থেকে কিন্তু প্রকাশিত হয়। আমরা কিন্তু প্রথমে একটা কোশ্চেন পাইছিলাম, যেটা হচ্ছে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থের নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে গল্পগ্রন্থের নাম সেটা হচ্ছে মেঘ মোল্লার, এবং পুঁই মাচা যে গল্পটি সেই গল্প কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে মেঘ মোল্লার গল্পগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে বা প্রকাশিত করা হয়েছে। তারপর কি বলা হয়েছে যে পুঁই মাচা গল্পটি মেঘ মোল্লার গল্পগ্রন্থে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? আমরা পাইছিলাম, প্রথমে পাইছিলাম যে বঙ্গাব্দে পাইছিলাম 1331 বঙ্গাব্দে ছিল, এবং এইখানে যেটা বলা হয়েছে খ্রিস্টাব্দে, ইংরেজিতে, ঠিক আছে। তাহলে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? যে পুঁই মাচা গল্পটি মেঘ মোল্লার গল্পগ্রন্থে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1929, 1933, 1928, নাকি 1931? সঠিক অ্যান্সার হচ্ছে 1931। তাহলে বলে রাখছি আরেকবার, যে আমরা যদি দেখি যে পুঁই মাচা গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল, বঙ্গাব্দ হলে 1331, এবং যদি বলা হয় খ্রিস্টাব্দে, তাহলে হচ্ছে 1931, ঠিক আছে। তারপর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে আরণ্যক, অশনি সংকেত, পথের পাঁচালী, নাকি আদর্শ হিন্দি হোটেল। এই প্রত্যেকটাই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এক গুরুত্বপূর্ণ কিন্তু উপন্যাস, ঠিক আছে। যদি আমরা পরবর্তী ক্ষেত্রে বা যখন আমরা গ্র্যাজুয়েশন করব তখন যদি আমরা বাংলা অনার্সে যদি আমরা নিই, তো সেই ক্ষেত্রে আমরা এই আরণ্যক গল্পটা কিন্তু আমরা পাবো, এই আরণ্যক উপন্যাসটা পাবো, গল্প বলা হলো আরণ্যক উপন্যাসটা। তো এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে উপন্যাস সেটা হচ্ছে কি পথের পাঁচালী, এবং পথের পাঁচালী বেসিসে আরেকটা প্রশ্ন আসতে পারে, যেটা প্রথমে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে কি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস, ঠিক আছে, কোন উপন্যাস নিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্রে পা দিয়েছিলেন? সেটা যে কোনটা না পথের পাঁচালী, ঠিক আছে, বিভূতিভূষণ পথের পাঁচালী। পরবর্তী প্রশ্ন, কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পান? এই যে রবীন্দ্র পুরস্কারটা সেটা কোন পুরস্কার ছিল? না মরণোত্তর পুরস্কার ছিল, ঠিক আছে, মরণোত্তর পুরস্কার।
পুরস্কার পেয়েছিল। সেটা আমরা প্রশ্নটা আলোচনা করেছিলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পান ইচ্ছামতি, ইচ্ছামতি বানানটা ভুলে গেছে এটা টাইপিংয়ে, ইচ্ছামতি, ঠিক আছে, ইচ্ছামতি। তো ইচ্ছামতি উপন্যাসের জন্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার কিন্তু পেয়েছিল। এবং কত খ্রিস্টাব্দে পেয়েছিল সেটাও কিন্তু মনে রাখি দিচ্ছি আমরা, 1951 খ্রিস্টাব্দে কিন্তু পেয়েছিল, ঠিক আছে। 1951 খ্রিস্টাব্দে কিন্তু ওনাকে কিন্তু এই যে মরণোত্তর যে পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সেই পুরস্কারটা কিন্তু প্রদান করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অভিযানমূলক কাহিনী, অভিযানমূলক যেটা হচ্ছে কি কোথাও আমরা গেছি সেরকম কোনো, যেটা হচ্ছে কি অপরাজিতা কিন্তু নয়, চাঁদের পাহাড়, সঠিক আনসার হচ্ছে কোনটা, চাঁদের পাহাড়। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভিযানমূলক একটা কাহিনী হলো কোনটা, যেটা হচ্ছে চাঁদের পাহাড়, ঠিক আছে। এই চাঁদের পাহাড় কিন্তু মনে রাখার পক্ষে সবথেকে একটা যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে কি যে আমাদের যে অভিনেতা আছে যিনি হচ্ছে দেব, উনি কিন্তু এই চাঁদের পাহাড় যে চলচ্চিত্র হয়েছিল বা যে সিনেমা তৈরি করা হয়েছিল সেই সিনেমায় কিন্তু উনি কিন্তু অভিনয় করেছিলেন এই চাঁদের পাহাড় যে অভিযান কাহিনী আছে সেই কাহিনীতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে কি যে পুঁই মাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে। এই সব প্রশ্ন কিন্তু খুবই একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। পুঁই মাচা যে গল্পটি শুরু হয় কোন ঋতুতে, না পুঁই মাচা যে গল্পটি শুরু হয় বর্ষা, শীত, গ্রীষ্ম না বসন্ত। এর সঠিক অ্যান্সার হচ্ছে শীত, ঠিক আছে। টোটাল হচ্ছে আমাদের প্রায় কিন্তু এখন পর্যন্ত 10টি প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে গেছে। এইবার বই রাখি, তাহলে যেটা বলছিলাম যে টেলিগ্রাম যে আমাদের গ্রুপ আছে যে লিঙ্ক, সেই টেলিগ্রাম লিঙ্ক হচ্ছে কি এই যেটা, এখানে তোমরা ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে তোমরা প্রবেশ করে যাবে এবং সেখানে জয়েন করা মাত্রকেই কিছুক্ষণ পর বা 1-2 ঘন্টার পরেই কিন্তু আমাদের যে সম্পূর্ণ ফ্রি পিডিএফ, যে আজকের ক্লাসের যে পিডিএফ, প্রত্যেকটা পিডিএফের কিন্তু আমরা ফ্রিতে কিন্তু প্রোভাইড করে থাকবো, ঠিক আছে। তো তোমরা জয়েন কীভাবে হবে, আমাদের যে পিডিএফটা দেওয়া হবে এই পিডিএফে কিন্তু আমার এখানে ক্লিক করার পর এইরকম একটা অপশান আসবে, ঠিক আছে। এইরকম অপশান আসবে, সেটা গুগল যে ক্রোম আছে বা যে কোনো একটা ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা প্রবেশ করে যাব এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের যে লোগো, সেই লোগো কিন্তু তোমরা দেখতে পাবে এবং সেখানে কিন্তু তোমরা আরামসে কিন্তু জয়েন করে যেতে পারো। এবং ওখানে জয়েন করার পর যে সকল ক্লাসগুলো কিন্তু তোমাদের নেওয়া হবে, অর্থাৎ এই গল্পটার পরে থাকছে তোমাদের প্রবন্ধ, যেটা হচ্ছে বিড়াল, ঠিক আছে। ওই বিড়াল প্রবন্ধ বা পুঁই মাছের গল্প প্রত্যেকটার যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে থাকবো এবং সেই পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। তো সকলের কাছেই বলবো এটা কিন্তু একটা খুবই একটা চান্স, নিজেদেরকে স্টাডিটা অর্থাৎ সেমিস্টার যেহেতু প্রথম সিস্টেম, তাই সকলের কাছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চান্স আছে, ঠিক আছে, সম্পূর্ণ বা ভালো নাম্বার করার জন্য। তো চলো বেশি কথা না বাড়ি আমাদের যে পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে কি যে পুঁই মাচা গল্পের শুরুতে কার বাড়ির গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে, তারক খুড়োর, ঠিক আছে। একটু কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি করব যাতে একটু ভিডিওটা একটু ছোট হয়। তাহলে প্রশ্নটা কী ছিল, প্রশ্নটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে যে কি হয়েছে বসে রইলে যে এখানে বক্তাকে। তো বই রাখি একটু আলোচনা করা দরকার আছে যে এই যে ধরনের যে লাইনগুলো আছে বা এই ধরনের যে প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি আমরা কাভার করতে যাই, তো এই ধরনের প্রশ্ন যদি আমরা কাভার করতে যাই, সেটা প্রথম আমাদের কী করতে হবে, আমাদের যে টেক্সট অর্থাৎ টেক্সটে যে গল্পগুলো আছে বা যে গল্পটা আছে সেই গল্পটাকে আমাদেরকে ভালো করে কিন্তু স্টাডি করে নিতে হবে বা আলোচনার মাধ্যমে কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে যে কোন জায়গায় কোন প্রশ্নগুলো কিন্তু নেওয়া হচ্ছে বা কোন লাইন ধরে কিন্তু প্রশ্ন তৈরি করা হচ্ছে। তো তোমাদের যদি পড়ার পরে যদি বুঝতে একটু অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে বলবো যদি তোমাদের এই বিষয়টা আলোচনার করার একটা উদ্যোগ থাকে বা জানার একটা বিষয় থাকে, তো সেই ক্ষেত্রে হলো আমাদের যে কমেন্ট বক্স থাকবে ইউটিউবে, সেইখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো বা তোমাদের যে সকল দাবিগুলো সেগুলো কিন্তু জানাতে পারো এবং সেই বিষয়টা কিন্তু নিয়ে কিন্তু আমরা ভাববো এবং পরবর্তী ক্ষেত্রে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এই যে প্রশ্ন ছিল কি হয়েছে বসে রইলে যে এখানে বক্তা হচ্ছে কে, না বক্তা হচ্ছে সহায় হরি, ঠিক আছে, সহায় হরি। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে সহায় হরিদের একঘরে করে রাখা হবে এ কথা আলোচনা হয়েছে কোথায়, না চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। কোথায় আলোচনা হয়েছিল, চণ্ডী মণ্ডপে, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন, যে সহায় হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, কারণ কি? কারণ হচ্ছে কি, খেন্তির আশীর্বাদ হয়েও কিন্তু বিয়ে হয়নি। ঠিক আছে, খেন্তির আশীর্বাদ হয়েও কিন্তু বিয়ে হয়নি। এইখানে বলে রাখি যে খেন্তি হচ্ছে সহায় হরি। খেন্তি হচ্ছে কে ছিল? সহায় হরিটা লিখছি না, শুধু হরি লিখছি। হরি ও অন্নপূর্ণার একজন মেয়ে ছিল। ঠিক আছে, মেয়ে হচ্ছে কি খেন্তি। এবারে কারণটা কি হয়েছিল? সহায় হরিদের হাতে ছোঁয়া জল কেউ খায়নি, কারণ একটা হচ্ছে খেন্তির আশীর্বাদ হয়েও কিন্তু বিয়ে হয়নি, সেই কারণে। এবং এইখানে একটা প্রশ্ন ছিল, এইখানে যে প্রশ্নটা ছিল যে সহায় হরিদের এক ঘরে করা হবে, এই কথা আলোচনা হয়েছে কি কারণে? আলোচনা হয়েছে কারণটা কি? এক ঘরে করা হবে, এই কথার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, ওদের যে মেয়ে ছিল খেন্তির বয়স 15 বছর হওয়া সত্ত্বেও তার কিন্তু বিয়ে দেওয়া হয়নি। তাহলে খেন্তি বলছে 15 বছর বয়স হওয়া সত্ত্বেও কিন্তু তার বিয়ে দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে কি, তাদের গ্রামের যে একটা প্রথা ছিল যে কোনো মেয়ের যদি 15 বছর বয়স হয়, তো সেই ক্ষেত্রে তার সেই মেয়ের কিন্তু বিবাহ হয়ে যাওয়া কিন্তু বাধ্যতামূলক। তো সেই ক্ষেত্রে খেন্তির 15 বছর বয়স হয়নি, সেই কারণেই কিন্তু তাদেরকে এক ঘরে রাখার একটা কথা উঠে এসেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, যে মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? অন্নপূর্ণা এই কথা বলেছে কে? সহায় হরিকে বলেছিল। এই কথা কাকে বলেছিল? সহায় হরি। তাহলে অন্নপূর্ণা কে ছিল? সহায় হরির স্ত্রী ছিল। ঠিক আছে, স্ত্রী। পরবর্তী প্রশ্ন, ঝড়ের প্রতীক্ষায় রহিলেন কে? ঝড়ের প্রতীক্ষায় থাকলো? সহায় হরি। তাহলে ঝড়ের প্রতীক্ষায় রহিলেন কে? ঝড়ের প্রতীক্ষায় থাকিল? সহায় হরি। পরবর্তী প্রশ্ন, গায়ে কি গুজব রটেছে জানো? কোন গুজব? সহায় হরিদের এক ঘরে করা হবে, এই কথাটা। এই লাইনটি কিন্তু গল্পের প্রথমেই কিন্তু আমাদের এই লাইনটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, যখন ওদের মেয়ে যে খেন্তি যখন পুঁই ডাঁটা, অর্থাৎ বুড়ো যে পুঁইগুলো ছিল, সেই পুঁইগুলো যখন নিয়ে এসেছিল, সেই সময় কিন্তু এই কথাটা উঠে আসে যে গায়ে কি গুজব উঠেছে জানো? কোন গুজব? সহায় হরিদের এক ঘরে করা হবে। এই যে উক্তিটা, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল তার স্ত্রী হচ্ছে অন্নপূর্ণা, কিন্তু এই কথাটা বলেছিল। ঠিক আছে, অন্নপূর্ণা। পরবর্তী প্রশ্ন, সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? সহায় হরি বাগদিপাড়া আর দুলেপাড়ায়। সহায় হরি দুটো পাড়াতে ঘুরে ঘুরে দিন কাটাতো। কোথায় কোথায়? বাগদিপাড়া এবং দুলেপাড়া। পরবর্তী প্রশ্ন, খেন্তির বয়স কত ছিল? আমরা প্রথমে আলোচনা করেছি যে খেন্তির বয়স ছিল 15 বছর। খেন্তির বয়স ছিল 15 বছর। পরবর্তী প্রশ্ন, খেন্তির চেহারা কেমন ছিল? খেন্তির চেহারা ছিল খুব লম্বা এবং গোলগাল। গোলগাল বলতে আমরা যদি এখানে লক্ষ্য করি, অনেক কিন্তু আমরা কোথায় কোথায় গোলগাল মোটা সোটা লোককে কিন্তু আমরা গোলগাল বলি। ঠিক আছে, তাহলে খেন্তির বয়স ছিল, এই খেন্তি কেমন দেখতে ছিল বা চেহারাটা কেমন ছিল? খুব লম্বা প্রকৃতির ছিল এবং গোলগাল ছিল। এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা জয়েন হতে পারো এবং ফ্রি পিডিএফ কিন্তু সংগ্রহ করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, যে পুঁই শাকের সঙ্গে খেন্তি কী নিয়ে বাড়ি ফিরেছে? পুঁই শাকের সঙ্গে খেন্তি চিংড়ি মাছ নিয়ে বাড়ি ফিরেছিল। ঠিক আছে, এসব কী রে কাকে দেখে সহায় হরি কথা বলেছে? এইসব কী রে কাকে দেখে সহায় হরি কথা বলেছে? খেন্তিকে দেখে কিন্তু সহায় হরি এই কথাটা বলেছিল। ঠিক আছে, কাকে দেখে বলেছিল? খেন্তিকে দেখে। পরবর্তী প্রশ্ন, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, এখানে জঞ্জাল হলো কি? পাকা পুঁই ডাঁটা। তাহলে কাকে জঞ্জাল বলা হয়েছে? জঞ্জাল বলা হয়েছে পাকা পুঁই ডাঁটাকে কিন্তু জঞ্জাল বলা হয়েছে। খেন্তির হাতের চুড়িগুলো আটকানো ছিল কিসের মাধ্যমে? খেন্তির হাতের চুড়িগুলো আটকানো ছিল 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে। 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে কিন্তু আটকানো ছিল। পুঁই মাচা যে গল্প, খেন্তি চিংড়ি মাছ কিনেছিল কার কাছে? পুঁই মাচা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল গয়া বুড়ির কাছ থেকে। কার কাছ থেকে কিনেছিল? গয়া বুড়ির কাছ থেকে কিন্তু খেন্তি চিংড়ি মাছ কিনেছিল। পরবর্তী প্রশ্ন, এটা গোড়া হবে না, এটা গয়া হবে। এটা হচ্ছে গয়া বুড়ির কাছে সহায় হরির ধার কত ছিল? গয়া বুড়ির কাছে সহায় হরির ধার ছিল 4 পয়সা, 5 পয়সা, 2 পয়সা, 10 পয়সা। সঠিক অ্যান্সার হচ্ছে কি? 2 পয়সা। পরবর্তী প্রশ্ন, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। অমর্ত্যই, এখানে হচ্ছে অমর্ত্য বলতে বোঝানো হয়েছে কি? কোন জিনিসটা বলা হয়েছে? অমর্ত্য বলতে এখানে পুঁই শাককে কিন্তু বলা হয়েছে।
তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অমর্ত্য কোন বস্তুকে বলা হয়েছে না পুঁইশাককে কিন্তু অমর্ত্য বলা হয়েছে। খেন্দিকে পুঁইশাকগুলো দিয়েছেন কে? খেন্দিকে পুঁইশাকগুলো দিয়েছিল রায় কাকা। কে দিয়েছিল খেন্দিকে পুঁইশাকগুলো দিয়েছিল? রায় কাকা। এখানে বলা হয়েছে আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো। এখানে আপদগুলো বলতে এখানে কোন জিনিসটা বলা হয়েছে না পুঁই শাকের যে পাকা পুঁই, সে পাকা পুঁই শাকে কিন্তু বলা হয়েছে আপদ। ঠিক আছে, পাকা পুঁই শাককে কিন্তু আপদ বলা হয়েছে। তার কি বলা হয়েছে টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো। অন্নপূর্ণা এই কথা বলেছিল কাকে বলেছিল? অন্নপূর্ণা এই কথা বলেছিল রাধাকে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের অর্থাৎ পার্ট ওয়ানের শেষ প্রশ্ন কি আমাদের? শেষ প্রশ্ন হচ্ছে কি কলের পুতুলের মতন সেগুলো তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। তাহলে এখানে বলা হয়েছে কি একটা প্রশ্ন যদি লক্ষ্য করি যে কলের পুতুলের মতন সেগুলো তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। কে খিড়কি অভিমুখে চলিল? না সঠিক আনসার হচ্ছে পুটি, খেন্তি নাকি রাধি নাকি কেউ চললো না। মানে এখানে সঠিক আনসার হচ্ছে রাধি। রাধিকে বলা হয়েছে। এইখানে যদি প্রশ্ন আসতে পারে যে কলের পুতুলের মতন কাকে বলা হয়েছে না কলের পুতুলের মতন বলা হয়েছে কাকে? রাধিকে কিন্তু কলের পুতুলের মতন বলা হয়েছে। ঠিক আছে, এই 30টি প্রশ্ন কিন্তু আমাদের পার্ট ওয়ানে কিন্তু আলোচনার বিষয় ছিল এবং পার্ট টুয়েও আমাদের কিন্তু পরবর্তী ক্লাস অর্থাৎ কাল পার্ট টুয়েও কিন্তু আমাদের টোটাল 30টি প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে। ঠিক আছে, তো আমাদের এই সম্পূর্ণ পিডিএফ যখনই ক্লাসটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে তখনই তার যে পিডিএফ সেই পিডিএফ কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ WB ক্লাস নোটস ফ্রি এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমরা ফ্রি পিডিএফ কিন্তু প্রদান করে থাকবো, যে কোনো ধরনের পিডিএফ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এটুকুই ছিল। তো সকলকেই বলবো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখে নাও।